সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব তাল দিয়ে কয়েক রকমের রেসিপি। এর জন্য প্রথমে আমি তালের কেক তৈরি করেছি। তালের কেকটা দেখে বুঝতে পারছেন একেবারে পারফেক্ট নরম তুলতুলে হয়েছে। এরকমভাবে তৈরি করলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে নরম তুলতুলে কেক। এখানে প্রথমে নিয়েছি 1 কাপ তালের পাল্প। এখানে তালের রস কীভাবে বের করতে হয় তার ভিডিও আমি অন্য ভিডিওতে দিয়েছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে 2 চামচ সুজি আর 1 কাপ কাঠ তালের পাল্প। এখানে নিয়েছি 1 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নিতে পারেন। এখানে 1 কাপ দিয়েছি আর নিচ্ছি পরে 1 কাপ মতো সাদা তেল, চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। চিনিটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং তেলটা দিয়ে ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে। এটা মাখতে মাখতে চিনিটা কিন্তু বলে অনেকটাই পাতলা হয়ে যায়। এখন আমি ইলেকট্রিক বিটার সাহায্যে এটাকে বিট করে নেব, চাইলে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে কিংবা হাতেও এটাকে ফেটে নিতে পারেন। এখানে ডিম ছাড়াই কিন্তু কেকটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমটা ব্যবহার করতে পারেন। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা 4 থেকে 5 মিনিট মতো বিট করে নিলাম। এখন উপরে একটা ছাঁকনি বসিয়ে বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, বেকিং সোডা 1 চুটকি পরিমাণে, বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে এটা চেলে নেব ভালোভাবে। এখানে অনেক সময় বেকিং পাউডার বেকিং সোডা জমাট হয়ে থাকে, সেটা কিন্তু ছাঁকনির মধ্যে এটা চেলে না হয়। এখন এটা ভালোভাবে চেলে নিয়েছি। এখানে ভ্যানিলা এসেন্স 1 চামচ দিলাম। এখানে ডিম দিইনি, তবু আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম। যদি ফ্লেভারটা খুব সুন্দর লাগে আমাকে, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিলাম এবং কেকের একটা ফ্লেভার পাওয়া যায়। এখানে আমি 4 কাপের মেপে 1/2 কাপ মতো জল নিয়েছি। সেই জলটা এখানে দিয়ে এরকমভাবে ব্যাটারটা মিশিয়ে নিলাম। এখন এরকমভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটা ফেটিয়ে নিলাম আবার জলটা দিয়ে। এখন কেক মোল্ডে তেল আগে থেকে মাখিয়ে রেখে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এটা ভালোভাবে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখানে যাতে কোনো গ্যাপ না থাকে আমি বাটিটাকে ঠুকে নিলাম। অন্যদিকে ওভেন একটা কড়াই বসে এখানে 1/2 কিলো মতো বালি দিয়ে বালিটা ভালোভাবে ফুল হিটে গরম করে নিয়েছি। এখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ডটা দিয়ে দেবো। কেক মোল্ডটা দেওয়া হলে আমি আঁচটা একেবারে লো হিটে করে দিচ্ছি। এখানে মোটামুটি 35 থেকে 40 মিনিট রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। এখন ঢাকনা উঠে দেখে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কিনা। টুথপিকের সাহায্যে আমি চেক করে নেব মিডিল থেকে সাইড পর্যন্ত, পুরোটা দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা কিন্তু ক্লিনভাবে বেরিয়ে আসছে, পারফেক্ট কেকটা তৈরি হয়ে গেছে। এখন ওভেন বন্ধ করে দিয়ে কেকটা মোল্ড আউট করে নেব। সাইডটা দেখে বুঝতে পারছেন কতটা কেকটা ছেড়ে গেছে। এরকমভাবে তৈরি হয়ে গেল কেক। এখন চলে আসছি তালের পায়েস বা সুজির পায়েস রেসিপি। এর জন্য প্রথমে আমি 1 লিটার ওভেনে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন এখানে এলাচ তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা যত বেশি ফোটানো হবে ঘন হবে তত বেশি যে কোনো খাবারের টেস্ট ভালো হয়। এখন লবঙ্গ এলাচ তেজপাতা সবগুলো দিয়ে এখানে ফুটিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে দুধটা ফুটে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সুজি। এখানে চাইলে আপনারা গোবিন্দভোগ চাল কিংবা যে কোনো চাল দিয়ে এটা পায়েসটা তৈরি করে নিতে পারেন। গোবিন্দভোগের চালের কিন্তু পায়েসটা খুব সুন্দর আসে, যেহেতু সেই চালের মধ্যে একটা ফ্লেভার আছে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা পাপড়ি কেশরটা দিলে কালারটা খুব সুন্দর আসে, ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখানে আমি ড্রাই ফ্রুটস কিছু ব্যবহার করছি, কিশমিশ খেজুর আমন্ড বাদাম এগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এরকমভাবে নাড়তে থাকতে হবে। আর সুজিটা আগে থেকে ভেজে রাখা আছে, আমি 1/2 কাপ সুজি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা এটা ধুয়ে দিতে পারেন, আমি অল্প অল্প করে এখানে দেব, তাহলে সুজিটা এখানে জমাট হবে না। এরকমভাবে অনবরত এটা নাড়তে থাকতে হবে, তাহলে সুজি কোনো দিনই জমাট হয় না। এখন সুজিটা এখানে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ তালের পাল্প নিয়েছি, সেই তালের পাল্পটা দিয়ে দিলাম এর মধ্যে। তালের পাল্প দিয়ে যে কোনো খাবার তৈরি করবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এরকমভাবে আমি 1 কাপ দিয়ে আরও 1 কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে চিনিটা দিয়ে একটু লিকুইড হয়ে যায় এটা মিষ্টিটা মনে হচ্ছে একটু কম আছে, তাই আরও একটু চিনি আমি ব্যবহার করলাম। এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি। এটা চিনিটা দিয়ে এটা নেড়ে ছেড়ে এটা পায়েসটা কিন্তু পাতলা হয়ে গেছে, একটু ঘন করে নেব, যেহেতু এখানে পাটিসাপটা তৈরি করতে গেলে
পুরটা কিন্তু একটু ঘন করতে হবে, তাই আমি এটা নেড়েচেড়ে আরও ঘন করে নেব। অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তালের পাল্প 1 কাপ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে লবণ, 2 চামচ মতো চিনি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে মাখতে মাখতে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যায়। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। এখানে একটু বেশিক্ষণ এটা ফেটে নিতে হবে, তাহলে কিন্তু ময়দাটা একেবারে নরম তুলতুলে হবে। এখানে যত বেশি এরকম চটকে চটকে মাখবে তত বেশি পাটিসাপটা রুটিটা বেশ নরম হয়। এরকমভাবে তৈরি করলে কিন্তু মোটামুটি একদিন এটা পাটিসাপটা নরম তুলতুলে থাকে। আর নিয়ে নিচ্ছি এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে, তাহলে এটা কিন্তু প্যানের মধ্যে আটকাবে না। এই টিপসটা ফলো করলে কিন্তু পাটিসাপটা অনেকে বলেন ভেঙে যায়, সে কিন্তু ভাঙবে না এবং প্যানেও আটকে যাবে না। এরকমভাবে অন্যদিকে ওভেনে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিলাম। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে এরকম ছড়িয়ে দিলাম। তারপরে 1 হাতা মতো এখানে দিয়ে এরকমভাবে 1 হাতা দিয়ে এটা আমি রেখে দেবো মিডিয়াম ফ্লেম করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি দেখে নিচ্ছি এটা ঢাকনা উঠে পাটিসাপটা সাইডটা কিন্তু ছেড়ে দিয়েছি, মানে নিচের দিকটা হয়ে গেছে ভালোভাবে। এখন এটা অপর সাইড উল্টে দেবো। এরকম চওড়া একটা হাতা নিতে হবে যাতে না ভাঙে। এরকমভাবে হাতাটা দিয়ে আমি একেবারে উল্টে দিলাম। অপর সাইডটা একই রকমভাবে 2 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে রেখে তৈরি করে নিলাম। এখন যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরে এরকম জমাট হয়ে যায়। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখন বের করে নিয়ে এরকম 2 থেকে 3 চামচ মতো দিয়ে পাটিসাপটা রোলটা তৈরি করে নেব। এটা পাটিসাপটা রোলটা তৈরি হয়ে গেলে ফোল্ডটা যাতে না খুলে যায়, তা আমি এটা মোটামুটি 20 সেকেন্ড মতো রেখে দেবো। 20 সেকেন্ড মতো উল্টে আবার অপর সাইডটা এরকম একই রকমভাবে এটা 10 সেকেন্ড রাখলেই কিন্তু হয়ে যায় একেবারে লো হিটে। এরকমভাবে পাটিসাপটা তৈরি হয়ে গেল একটা। একই রকমভাবে আবার কড়াই এটা প্যানের মধ্যে তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিতে হবে। এটা তেলটা দিয়ে একই রকমভাবে 1 হাতা মতো দিয়ে দেবো। এরকম ছড়িয়ে দিলে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য। এরকমভাবে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে তালের পাটিসাপটা। এরপরে চলে আসছি তালের রুটি। এরকমভাবে তৈরি করলে কিন্তু যে কেউ তালের রুটি ফুলকো ফুলকো তৈরি করে নিতে পারবে। এখানে তালের পাল্প মোটামুটি 3 কাপ মতো নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। যেহেতু তালের পাল্পটা অনেকটা ঘন আছে, এখানে জল ছাড়াই আমি তৈরি করে নিয়েছি। এখন ওভেনে এটা ডিশটা বসিয়ে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তালের রসটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। এখানে চিনিটা দিলে রুটিটা খেতে বেশ ভালো লাগে। এনে বেশি দিতে হবে না, অল্প পরিমাণে দিলেই হবে। এখন দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে নাড়তে আছে। চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে আটা দিয়ে দেবো। এখানে চাইলে আপনার ময়দা দিয়ে তৈরি করতে পারেন, আমি গমের আটা দিয়ে রুটিটা তৈরি করে নেব। এখানে তালের রস যতটা আছে সেই হিসাবে এরকমভাবে আটাটা মাখতে হবে। আর তালের রসটা কতটা আছে সেটা কিন্তু এখানে বোঝা যাবে। আমি 3 কাপের জন্য এখানে মোটামুটি 3 কাপ মতো আটা এখানে ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি জল বেশি ব্যবহার করি। তালের রসটা দিয়েই কিন্তু আটাটা মেখে নেব। এরকমভাবে আটাটা দেখে বুঝতে পারছেন তালের রসের সঙ্গে কিন্তু মিশে গেছে, আর এখানে আটা দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হলেই আটাটা আমি মেখে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোটো ছোটো লেচি করে নেব বেলন পিঠের সাহায্যে। এরকমভাবে রুটিগুলো বেলে নেব। সবগুলো রুটি এরকমভাবে বেলে নিয়েছি। এখন ওভেনে তাওয়া বসে তাওয়াতে এরকমভাবে যেমনটা আমরা গমের রুটি সেঁকে থাকি একই প্রসেসে এরকমভাবে সেঁকে নেব। এরকমভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটাই রুটি এরকম ফুলকো ফুলকো হবে। এরকমভাবে আমি তৈরি করে নিলাম তালের রুটি। তালের রুটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে চলে আসছি তালের দুধ পিঠের রেসিপি। এর জন্য প্রথমে ওভেনে আমি একটা ডিশ বসে এখানে আমি তালের পাল্প দিয়ে দিচ্ছি। এখানে তালের পাল্পটা কতটা ঘন আছে দেখে বুঝতে পারছেন। কাপ থেকে কিন্তু এরকম ছুটছে না, আমি জল ছাড়াই কিন্তু এটা বের করে রাখি। এখানে চিনি দিয়ে দিলাম 2 চামচ মতো। এখন এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি যেমন গমের আটা মাখলাম একই প্রসেসে
চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এখানে গোবিন্দভোগ চালের আটার এটা গুঁড়ো আছে, এটা ভিজিয়ে চালটাকে গুঁড়ো করে আমি আটাটা শুকিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে এখান থেকে বুঝতে পারছেন তালের পাল্পটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এখানে আটা দেওয়ার প্রয়োজন নেই। এখন এরকমভাবে আমি এটা ওভেন বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে আটাটা মেখে নেব। আটাটা এরকম সফট করে মেখে নিয়েছি। অন্যদিকে এরকম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীর এরকম একটা গ্রেটারে এরকমভাবে গ্রেট করে নেব। চাইলে আপনারা যে সুজির পুরটা আমি তৈরি করেছিলাম সেই সুজির পুরটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এরকমভাবে তৈরি করে এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম খোয়া ক্ষীরের মধ্যে। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনার বাটার দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন। আটাটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম আর একটা সুতির কাপড় এটা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকা দিয়ে এটা সফটভাবে মেখে নেব। আটাটাকে হাতের মধ্যে একটা আটা নিয়ে এরকমভাবে আটাটাকে মেখে নিচ্ছি। কারণ যত বেশি নরমভাবে মাখবে তত বেশি আটাটা সফট হবে এবং পিঠাগুলো নরম তুলতুলে হবে। দুধের মধ্যে দিলে ভাঙবে না এবং ফেটেও যাবে না। এরকমভাবে ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিয়ে এরকম বাটির শেপ একটা তৈরি করে নিলাম। এখন এখানে খোয়া ক্ষীরগুলো দিয়ে এরকমভাবে মুড়ে দেবো। হাতের মধ্যে একটু আঙুলের মধ্যে আটা লাগিয়ে নিয়ে এরকমভাবে চেপে দিতে হবে। তাহলে কিন্তু এটা মুখগুলো দুধে দেওয়ার সময় ছেড়ে যায় না। এই দিকে ওভেন একটা পাত্রে আমি 1 লিটার মতো দুধ দিয়ে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এখানে চাইলে আপনারা কেশরও ব্যবহার করতে পারেন, ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি এগুলো এখন ব্যবহার করছি না। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এই দিকে দুধ পিঠাগুলো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে দুধটা অনেকটাই ফুটে ফুটে ঘন হয়ে গেছে। এখন কেশর দিয়ে দেবো। কেশরের ফ্লেভারটা এখানে খুব সুন্দর আসে। এইদিকে নিয়েছি দুধ, আমি 1 কাপ, এখানে হাফ কাপ মতো দুধ উঠে নিয়েছি আর 2 চামচ গুঁড়ো পাউডার দুধ দিয়ে এটাকে গুলে নিলাম। গুঁড়ো পাউডার দুধটা দিলে দুধ পিঠার টেস্টটা বেশ ভালো আসে। এখানে চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন, যেহেতু আমি এখানে দুধ অনেকটাই ঘন নিয়েছি। এখন এখানে তালের পাল্প আবার একই রকমভাবে আমি নিয়ে নিচ্ছি। এখানে তালের পাল্প দুধের মধ্যে দিয়ে দেবো। অনেকে বলেন তালের রস দিলে কিন্তু দুধ ফেটে যায়। এখানে এটা কখনোই নয়। আমি এরকম দুধের সঙ্গে এটা মিশিয়ে নেব। আর দুধ পিঠাগুলো এদিকে দিয়ে দিচ্ছি। দুধ পিঠাটা দিলে এখানে যখন ভেসে উঠবে তখন এটা পারফেক্ট বুঝে নেবেন যে দুধ পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি যে দুধটা কাপের মধ্যে তালের পাল্পটাকে গুলে নিয়েছিলাম সেটাকে আমি ওভেনে এটাকে জাল দিয়ে নিলাম। একটা হাঁড়ির মধ্যে এটা ভালোভাবে ফুটিয়ে নিই। এখন তালের পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো। যখন দেব দুধটার মধ্যে তখন কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দেবো। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে দুধ পিঠা রেসিপি। আমার রেসিপিটি